আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, ঢালাও সমর্থন আর বিরোধিতার পরিবর্তে গঠনমূলক সমালোচনা নিশ্চিত হবে আইনের শাসন, প্রত্যাশা বিশ্লেষকদের। যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে গণপরিবহন, অতিরিক্ত ভাড়া আদায়ের শঙ্কায় যাত্রীরা, জ্বালানি সংকটে বেড়েছে দুশ্চিন্তা। জন্য পাম্পগুলোতে গভীর রাতেও লম্বা লাইন, ভারত থেকে পাইপ লাইনে আসা তেলের স্থান সংকুলান হচ্ছে না দিনাজপুরে ডিপোতে। ব্যবসায়ীর বাসায় প্রকাশ্যে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ইমন সহ ৩ জন গ্রেফতার, থানা থেকে লুট হওয়া 2টি সহ 3টি বিদেশি অস্ত্র উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। সংস্কার অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণী সংসদ বসছে কাল। জনমানুষের ভোটে নির্বাচিত এবারের সংসদ নানান কারণে গুরুত্বপূর্ণ বলছেন নাগরিক ও বিশ্লেষকরা। ঢালাওভাবে সমর্থন বা বিরোধিতার বদলে গঠনমূলক সমালোচনা করবেন এমপিরা। আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবারের সংসদ, এমন প্রত্যাশা তাদের। বহু বছর পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওনাদেরকে নির্বাচিত করেছি। আমরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় দেখি যে আপনার কোনো বিরোধী দলীয় কেউ থাকলে তাকে মনে করেন যে এলাকার নেতারা সবাই মিলে আটক করছে, এটা যেন না থাকে। বাজারে গেলে 500 টাকা কোন জায়গা থেকে পকেট থেকে আইবা যায়, এখন ওই দিক দিয়ে একটু দেখা দরকার। যদি তারা ভালো না কিছু করতে পারে তাহলে দেশ ছাড়া পালাতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতোয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে বর্তমান সংসদের হাত ধরে। ফলে নতুন সংসদের গুরুত্ব অনেক বেশি। গত 15-16 বছর নির্বাচন ঠিকভাবে হয় নাই, কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। তো এখন মানুষের প্রত্যাশা পরিবর্তন। আমরা তো মেজরিটি এরকম মনোভাব না রেখে যদি এটা সুন্দরভাবে চলে, তাইলে আমাদের ভবিষ্যতে গণতন্ত্রের একটা শুভযাত্রা এখান থেকে শুরু হতে পারে। 70% সংসদ সদস্য নতুন, আগে তাদের এতখানি যত্ন পায়নি উত্তরাঞ্চলের পথে আসা যাওয়া করা এই বাস। সামনে ঈদ যাত্রা, তাই দৃষ্টিনন্দন সাজে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা শ্রমিকদের। সপ্তাহখানেকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে। যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো। সবার প্রত্যাশা যাত্রা হবে আনন্দমুখর। তবে পরিবহন মালিকদের নতুন চিন্তা জ্বালানি ইস্যু। বাসার পরিবারের সাথে সময় কাটাবো, বাবা মা যারা আছে ওনাদের সাথে সময় কাটাবো, কারণ বড় কোনো ঈদের বন্ধ বা পূজার বন্ধ এসব বড় কোনো ছুটি না হলে আসলে টিউশনের একটা চাপ থাকে। যাত্রী অসন্তুষ্ট না হয়, গাড়ির ভিতরে যাতে ময়লা, গ্যাস গন্ধ এগুলো যাতে না থাকে, যাত্রীরা যাতে ভালোভাবে বাসায় যাইতে পারে। তারা আমরা স্টাফ জাতি সবগুলোই খুব টেনশনের ভিতরে আছি। বড় ইচ্ছা ছিল বছর করে ঈদটা আনন্দে উল্লাসে কাটাবো। দেশে তেল নাই, পাম্পে গেলেই কষে তেল নাই, আমাদের ওই অভাব কাটবে না, আমরা ঈদও কাটাতে পারবো না। কোম্পানিও বলে দিচ্ছে যে হয়তো তেল দিতেও পারে, নাও দিতে পারে, ওরকম একটা উদ্দেশ্য। যে জায়গায় আমাদের 200 লিটার লাগে ওই জায়গায় তো আমরা 50 লিটার হলেও আশা করতে পারি। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকলেই আলাদা করে চোখে পড়বে ঈদের প্রস্তুতি। শৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে বসেছে বাঁশের বেষ্টনী। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। আসা যাওয়ার অগ্রিম টিকিটের শতভাগ দেওয়া হয়েছে অনলাইনে। টিকিট না পাওয়া কয়েকজনের দেখা মিলল কমলাপুরে। অগ্রিম টিকিট কাটি নাই, পাই নাই, কিন্তু এভাবে কষ্ট করে যাইতে আর কি, কারণ ঈদ তো বাড়িতে করতে হবে। কারবারে ঢোকার সাথে সাথে হ্যাং হয়ে যায় আর সিটগুলা সবগুলাই ব্লক হয়ে যাইতেছে। কেউ সিট বুকিং করতে পারতেছে আর কেউ পারতেছে না। আবার কেউ বিকাশের মাধ্যমে যেমন পেমেন্ট করতে যায়, সাথে সাথে দেখা যাচ্ছে অন্য কেউ বুকিং করে নিয়ে নিচ্ছে। নৌপথের প্রস্তুতিটাও সমান তালের। রঙের আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে। ফিলিং স্টেশনগুলোই জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প।
সকালে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। কেউ ফজরের নামাজ শেষে, কেউ বা সাহরি খেয়ে এসে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। গভীর রাতেও লাইন ধরেছেন কেউ কেউ। পাম্পের কর্মীরা বলছেন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ, তবে সরকার নির্ধারিত পরিমাণ মতোই সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। চালকরা বলছেন ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলে অভিযোগ তাদের। আমি নিম্নতম অন্ততপক্ষে 500 থেকে 600 টাকার তেল যদি পাইতাম তাহলে আমি আর আসতাম না। এখন হয়তো বা কারো মজুত করছে, তারা কারণে তেল কমিয়ে দিচ্ছে। সিচেহরি খেয়ে এখানে এসে নামাজ পড়ছে, এখন ওই সময় লাগে দেখে আগে চলে আসছে। সরকার যেহেতু বলছে যে তেলের সমস্যা নাই, তারপরেও আমরা বের হয়ে দেখছি যে কিছু কিছু পাম্প, যেমন আমি মিরপুরে থাকি, মিরপুরের এরিয়াতে সব পাম্পগুলো বন্ধ হয়ে গেছে। পার্বতীপুরে পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ রেলহেড ডিপোতে জায়গা না থাকায় পেট্রোল ও অকটেন খালাস করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে সরবরাহের পর ট্যাঙ্কার খালি হলেই তা খালাস করতে হচ্ছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত পার্বতীপুর রেলহেড ডিপোতে পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ ছিল। ডিপোর ধারণ ক্ষমতা অনুযায়ী ট্যাঙ্কারগুলোতে ডিজেল কিছুটা কম থাকলেও পেট্রোল ও অকটেন রয়েছে পর্যাপ্ত। তবে পেট্রোল ও অকটেন খালাস করতে না পেরে দীর্ঘ সময় বসে থাকা ট্যাঙ্ক লরিগুলোতে লোকসান গুনতে হচ্ছে। পেট্রোল পাম্প মালিক নেতৃবৃন্দ জানান, জ্বালানি সংকটের বিষয়টি গুজব। চাহিদা মতো সরবরাহ শুরু হলে তেল সংকটের আতঙ্ক দূর হয়ে যাবে। সেই সাথে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে 5000 মেট্রিক টন ডিজেল আসা শেষ হলে আজকের মধ্যে ডিজেলেরও পর্যাপ্ত মজুদ হয়ে যাবে। পেট্রোল এবং অকটেন তো পর্যাপ্ত পরিমাণ আছে। অনেক গাড়ি আছে যেগুলো রশিদপুর থেকে আসে, এগুলো অনেকগুলো গাড়ি স্টকে পড়ে আছে। আমি সিলেট গ্যাস ফিল থেকে 7 গাড়ি পেট্রোল নিয়ে আসছি। এখন পার্বতীপুর যমুনাতে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমার একটা গাড়ি এখন আনলোড হচ্ছে না। তাদের গার্মেন্টস ব্যবসায়ীর বাসভবনে প্রকাশ্যে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী আব্দুল কাইয়ুম, রিমন, প্রকাশ, ইমন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গুলির ঘটনায় ব্যবহৃত বিদেশি রিভলভার, পিস্তল সহ 3টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে 2টি অস্ত্র থানা থেকে লুট হওয়া। মঙ্গলবার রাতে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বিদেশে পালিয়ে থাকা বড় সাজ্জাদের নির্দেশে চাঁদা আদায় করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে গুলি করার কথা স্বীকার করেছে তারা। এর আগে 28 ফেব্রুয়ারি চট্টগ্রামের চকবাজারে এক শীর্ষ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি করে অভিযুক্ত সন্ত্রাসীরা। নতুন সদস্য রিক্রুটের ক্ষেত্রে তাদেরকে পবিত্র কোরআন শেষ শপথ করানো হয় এবং ওই শপথের ভিডিও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের কাছে প্রেরণ করতে হয় এবং ওই নতুন সদস্য রিক্রুটের পূর্বে পুরাতন একজন বিশ্বস্ত সদস্যকে গ্যারান্টর হতে হয়। এরপরে তারা নিয়োগ দেয়। এটা তাদের একটা বায়োডাটার মতো। নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি কয়েকটি দেশ।